আপনার জুলাই জার্নিটা যদি আমাদেরকে ২ মিনিটে বা ৫ মিনিটে বলেন ভাইয়া। কিভাবে শুরু হলো? কই থেকে? কিভাবে? আমরা তো ওই যে রাজনৈতিক দল শুরু করতে হুম, হুম। চাইছিলাম যে ক্যাম্পাসে। পরবর্তীতে আমি আ আ বিয়ে করি। মানে ক্যাম্পাসের আমার যখন কত বিবিএ শেষ সালে হলো, ভাইয়া? এমবিএ শেষ হলো। এটা হলো আমি ২৩ এ বিয়ে করি। হুম, হুম। তো তখন আমার এই একদিন রাতে আমি ছাত্রলীগ আমি হলে গিয়েছিলাম আমার জিনিসপত্র আনার জন্য। তো আমি যিনি আমাদের হলে প্রভোস্ট আছে উনাকে বলি আমার ২-৩ মাস হলে থাকা প্রয়োজন। এটা করোনার পরে। উনি বলল, "ঠিক আছে তুমি থাকো, তুমি একটু পরীক্ষা দাও।" তো আমি একটু পরীক্ষার প্রিপারেশন হুম, নিতেছিলাম হুম। আর আন্দোলন সংগ্রামে ছিলাম। তো মুজিবের কি যেন স্লোগান চলতেছিল। তো আমার বিরক্ত লাগছিল। আমি বলতেছিলাম, "শুধু এটা বাজায় কেন?" পরে রাতে ২ টার দিকে ছাত্রলীগ আমাকে মেরে হল থেকে বের করে দেয়। তো বের করার পরে আসলে আ আমি কই যাবো? আমার কোনো থাকার জায়গা নাই ঢাকাতে। মানে রাত ২ টা বাজে আমি আমার সব জিনিসপত্র নিয়ে রাস্তায় বসে আছি। এবং পরে এক ভাই হলো রাতে উনাকে ফজরের সময় তার বাসায় আমাকে নিয়ে যায়। পরে আমি থাকি। এখন আমার ১ মাস হয়ে গেছে। উনি বলল যে, "তুমি খাবারের টাকা আর ভাড়া দেওয়া লাগবে তোমার।" তো আমি এটা খুবই নিজের কাছে লজ্জা ফিল হলো। পরে আমি আ রাজনীতির মাঝেও তাহলে একটা চাকরি খোঁজা শুরু করলাম। তারপরে আমি একটা কোম্পানিতে জয়েন করি। যেহেতু বিবিএমবিএর স্টুডেন্ট ছিলাম। হুম, হুম। আমি ওইখানে জয়েন করার পরে ওইখানে চাকরি শুরু করি। এর মধ্যে আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার ওয়াইফ প্রেগন্যান্টও হলো। তখন আমার চাকরিটা কন্টিনিউ করতে হলো। এর মধ্যে হলো আ প্রত্যেকদিন সন্ধ্যার দিকে হলো রাজনৈতিকটা সময় দিতাম। অর্থাৎ আমি সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতাম। আর রাত ১১ টা পর্যন্ত পলিটিক্যাল কাজে সময় দিতাম। এদিকে ভাবি প্রেগন্যান্ট। এদিকে হ্যাঁ, প্রেগন্যান্ট। তো এটা হলো আমার বিবাহের মানে চাকরির খুব শেষের দিকে আরকি। হুম। ২৪ এ হলো তো আমার সন্তান হয়। তো এই স্টোরিটা আমি আসতেছি যে আমার ওই সময়টা খুব কষ্টের সময় গিয়েছিল। কারণ রাজনীতি, চাকরি, ফ্যামিলি সবকিছু মিলায়া এবং বাসায়ও আমার আব্বু-আম্মুকে টাকা পাঠাইতে হইতো। তো নাহিদ তখন আসতো আইসা আমাকে খুব জ্বালাইতো যে, "ভাই ওরা একটা ছাত্রশক্তি নামে সংগঠন খুলছে হুম, একই হুম। সাথে যে আমরা এটা নতুনভাবে করতে চাই। তো আপনাকে লাগবে।" তো আমি বললাম যে, "আমার তো এখন চাকরিও করতে হচ্ছে। তাহলে কি করা যেত?" আমরা সন্ধ্যার পরে ওই একসাথে এটা নিয়ে গল্প, আড্ডা কিভাবে করা যায় এটা করতাম। সেইগুলা ক্যাম্পাসে নিয়ে কাজ করত। তো একদিন আ নাহিদ আমাকে আইসা বলল যে, "ভাই শেখ হাসিনা হলো কোটার রায়টা হলো আবারই হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা নতুন করে ফেরত আনার চেষ্টা করতেছে।" তো আমি বললাম, "এটা ফেরত আনার চেষ্টা করতেছে, তুমি এটাতে কি বুঝতেছো?" বলল যে, "এটাতে কোনো ঘাপলা আছে ভাই, নাহলে এটা কি জন্য আনতেছে?" পরে আমরা এটা চিন্তা ভাবনা করে দেখলাম এটা নিশ্চয়ই কোনো কাহিনী ঘটানোর চেষ্টা করতেছে শেখ হাসিনা। তো আমরা আফতাবনগরে বইসা আড্ডা দিতেছি। বিএনপির তখন একটা আন্দোলন ছিল মানে দুপখোলা মাঠে। মনে আছে ওই যে বিএনপি একদম সরকার পতন আন্দোলন করব হুম, হুম, ২৪ হুম, এর হুম। ইলেকশনের পরে। তো আ এখন রিক্শাওয়ালা এসে বলতেছে কালকে কিন্তু আন্দোলনে যাব। তো আমরা বলতেছি যে লাভ নাই। ওদের ওই বড়রা যারা আছে তারা গুলশানে নেগোসিয়েশন করতেছে। কারণ আমার কাছে তো পলিটিক্সটা হুম। ফুলি ক্লিয়ার। রিক্শাওয়ালা বলে, "না যাবো।" তো আমি ওই রিক্শাওয়ালাটারে খুঁজতেছি যে আসলে মানে এত একটা কমিটমেন্টের জায়গা রেখেছিল বিএনপির টপ লিডার এসে পুরো। আমরাও ওইদিন আশান্বিত ছিলাম যে তারা কোনো একটা কিছু করবে। পল্টনে একদিন একটা হুম। প্রোগ্রাম ছিল দুপখোলা মাঠে একদিন। কোনো কিছুই করে নাই আরকি। সবাই বোম, গ্রেনেড সবকিছু খেয়ে সবাই দৌড়ের মাথায় চলে গেছে। এবং বিএনপি ওইখানে ফেইলড হয়েছিল এবং এটা আমরা মনে করি কর্মীদের স্পৃহা ছিল। তাদের মধ্যে আবেগ দেখেছিলাম, টপ লিডারশিপের প্রবলেম। তো কয়েকদিন পরে এই ধরনের শেখ হাসিনা একটা রায় দিল। তো শেখ হাসিনার ইচ্ছাটা ছিল যে কোটা যে বাদ দিয়েছিল কোটাটা পুনর্বহাল করবে এবং মুক্তিযোদ্ধাদেরকে যেহেতু ইলেকশনে জয়ী এসেছি সবাইকে আবার একসাথে হলো চাকরি দিবে। তো আমরা এটাতে দেখলাম যে কোনো ঘাপলা আছে। তো পরে নাহিদ বলল যে, "ভাই এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করব।" তো আমি বললাম যে, "কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমি কিন্তু কম আগ্রহী। আমি শেখ হাসিনাকে ফালাইতে চাই। এটা আমার লাইফের গোল। আমি এটাতে" বলল, "ভাই আ ঠিক আছে আমি এটা দিয়ে শুরু করি।" তো কয়েকদিন পরে হুট করে ফোন দিল যে, "ভাই আমরা তো এটা আন্দোলনে নতুন মোড় দিতে চাচ্ছি। এখন কি করা যায়?" পোলাপাইন তো বসছে আমি কয়েকজনকে কত পাইছি। সালে মানে কত তারিখের দিয়ে কাহিনী এটা? এটা জুনের দিকে হুম, হুম। জুলাই তো আন্দোলনটা হচ্ছিল হুম। ১ম ফেজ যেটা জুনের দিকে। এক্সাক্টলি আমার তারিখটা মনে নাই। তো পরবর্তীতে ওরা বলল, "আজকে আমরা টিএসসি তে বসছি, আমরা একটু নাম নিয়ে চিন্তাভাবনা করতেছি।" তো আমি বললাম, "এটার নাম দাও সোনার বাংলা আন্দোলন।" তাহলে পরবর্তীতে আরো ওয়াইড স্পিডে পরবর্তীতে কাজটা করা যাবে। তো পরবর্তীতে পোলাপানের মধ্যে পাস হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাকে বলল যে, "ভাই এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাস হয়েছে। পোলাপান আসলে কোটা নিয়ে আন্দোলন করতে বেশি আগ্রহী।"
আমি বললাম ঠিক আছে সমস্যা নাই, একটা ব্যানার হলে হয়, ব্যানার নিয়ে আমার প্রবলেম নাই। পরে আমি আবার গেলাম, দেখলাম যে ওরা আন্দোলন করতেছে এবং পোলাপানও এঙ্গেজ হচ্ছে। তো পরবর্তীতে ওরা বলল যে, তারপরে হাসনাত, সার্জিস ওরা ফেস হিসাবে আসলো এবং পরবর্তীতে আমরা যারা সিনিয়র ছিলাম আমরা বলছি ঠিক আছে আমরা পেছন থেকে সাপোর্ট দেওয়া তোমাদেরকে শুরু করি, ভাই ইন্টেলেকচুয়াল সাপোর্ট, একটু পলিটিক্যাল ইয়ে করবো, সাপোর্ট। ইন্টারাপ্ট করবো, জি যে আপনারা তো আন্দোলনের নাম দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জি আপনি দিতে চেয়েছিলেন সোনার বাংলা আন্দোলন। তার মানে কি আপনারা যে টপ লিডার যারা ছিলেন, আপনাদের কি আন্দোলনের যে শুরুর আগেই বা শুরুর সময়ই আপনাদের পরিকল্পনা ছিল যে এই আন্দোলন দিয়েই আমরা শেখ হাসিনার হচ্ছে যে পতন ঘটাবো? এটা বেসিক্যালি ছিল, মানে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা করতাম আর হুম। আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে ফেলানো, কারণ ওকে। আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। হুম হুম। কিন্তু নুরুল হক নূর আরেকটু হলো, মানে আমি ওগুলো এখন না বলি যেহেতু সে এখন ইলেকশনে দাঁড়িয়েছে, আমার বন্ধু মানুষ। ওই সময় যদি সবাই ঠিক থাকতো ওই সময় আমরা 18 সালেই সাকসেসফুল হইতাম। নূর ভাই কি সমঝোতা করে নিয়েছিল এই টাইপের কিছু একটা? আহ, এটা হয়তোবা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা একটু ক্লিয়ার হলে আরো ভালো হতো। তাহলে ওই সময় তাদের যে লিডারশিপটা ছিল হুম। সেটা দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারতাম এবং আমরা মনে করি ওইখানে কম্প্রোমাইজড ছিল, যেটা হলো 24-এ ছিল না? 24 ছিল না। ওকে ভাই, ব্যাক টু 24, তারপর? তো পরবর্তীতে কয়েকদিন পরে আন্দোলনটা আস্তে আস্তে হলো শাহবাগে আসলো। হুম। তো আমরা সন্ধ্যার পরে প্ল্যান করি সবাই মিলে, আমাদের অনেক একটা সার্কেল আছে, যে সার্কেলটা এখানে আমরা 2টা সার্কেল আছে, যারা স্টুডেন্ট ফ্রন্ট পেজ ছিল তাদের একটা সার্কেল, ব্যাক ইন্ডে একটা সার্কেল। আপনি কি তখনও ব্যাকএন্ডে? জি আপনি কি তখনও ব্যাকএন্ডে আছেন? ব্যাক ইন্ডে ওকে। আমার বেসিক্যালি হলো, আমি তো ক্যাম্পাস থেকে কাজ শুরু করি, আমি তখন টিএসসিতে এসে কাজ শুরু করেছিলাম। হুট করে আমি একদিন মাহফুজকে পাই, হুম। মাহফুজ হলো আমরা এই ডাকসুর যে রেজাল্টটা হয়েছিল সেখানে শুধু নূর জয়ী হলো, অন্যরা হয় না, তখন আমরা কিন্তু ডাকসু ফলাফলটা মেনে নেইনি। তখন আমাদের বড় একটা মিছিল নামিয়েছিলাম, এটা পরবর্তীতে নূরের কারণে মানতে হয়েছে, যদি আমরা এটার পক্ষে ছিলাম না, এটার অনেক হিস্ট্রি আছে এটা। তো পরবর্তীতে একটা ছেলে দেখি ক্যামেরা নিয়ে ঘুরতেছে, আমি বললাম এই তুমি কি করো, বললাম আমি এটা ডকুমেন্টারি করতেছি, ওর চুল টুল এরকম ছিল, ও সিনেমা যোগ করে। হুম হুম। তো পরবর্তীতে আমাদের প্রায় 3 থেকে 4টা বছরে ক্যাম্পাসে কি করব এটা নিয়েই আড্ডা, সংগ্রাম, ইতিহাস এবং নতুন করে কিভাবে রাজনীতি দাঁড় করানো যায় সেটা নিয়ে তখন থেকেই আমাদের পরিকল্পনা। পরে তো নাহিদ আবার যুক্ত হইল মাহফুজের মাধ্যমে। তো এটা একটা ধরেন সিলসিলা বলতে পারেন এবং এই সিলসিলার মধ্যে কাজ হচ্ছে। আমরা কখনো এটা মনে করি না যে কে কি করেছে, আমরা এটা কখনো যাই না। আমরা হুম। প্রত্যেকে মনে করি এটা কালেক্টিভ ওয়ার্কের মধ্যেই কাজ করি এবং প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালি আছে। অর্থাৎ নাহিদ পলিটিক্সটা দেখে, মাহফুজ একটা কাজ দেখে, আমি একটা কাজ দেখি। আমাদের ইনশাল্লাহ আরো অনেক কাজ আসবে সামনে, যেগুলো ডে বাই ডে আমরা রিভিল করব। তো ভাই দেন তো আন্দোলন কিভাবে আগালো সামনে? উম, তো পরবর্তীতে এখানে কিছু প্রবলেম হচ্ছিল যে আহ, মানে এই আন্দোলনগুলাতে দেখা গেছে কিছু সাবোটেজ হচ্ছিল হুম। এবং কিছু আবার এই পিছনে চলে যাচ্ছিল, আবার সামনে আসতেছিল। তো একটা সময় যে আহ, হলগুলা কিন্তু আন্দোলনের সাথে অ্যাক্টিভ হওয়া শুরু করলো এবং হলে একটা মারামারি হয়েছিল মানে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মারামারি যেটা? বিশ্ববিদ্যালয়ে। হুম। তো এটা কাজটা করছিল বাকের। বাকের হলো ওই যে আন্দোলনটা যখন হয়েছিল তখন কিন্তু ঈদ এসেছিল, আপনার মনে আছে কিনা? মানে জুলাইয়ের আন্দোলনে? হ্যাঁ জুলাইয়ের ওই সময় হলো রোজার ঈদ না কোরবানি ঈদ? রোজার ঈদ আচ্ছা। সম্ভবত। তো সে হলো ওই সময় টুকটুক করে পুরো বাংলাদেশের সংগঠনটা গুছিয়েছিল এবং হুম বাকের হুম। ওয়ান অফ দ্য পিলার কিন্তু এই আন্দোলনের। বাকের যদিও তার ফেসটা ওইভাবে এখনো উঠে নাই। বাকের হলে সাংগঠনিক ভিত্তিটা গুছিয়েছিল আর নাহিদ হলো সামনের দিক থেকে দিয়েছিল। আর সায়েন্সের ছেলেদেরকে কানেক্ট করার জন্য আমরা সার্জিস হলো কানেক্টিভিটি হয়েছিল। আর হাসনাত হলো এদিকে কলা ভবনে যারা ছিল আর আসিফ হলপাড়া। আসিফ ভাই কোনটা দেখতো? আসিফ হলো ছাত্র পরিষদে তখন ছিল, আমরা হুম। ওই অংশটাকে কানেক্ট করার জন্য হলো এইখানে চিন্তা ভাবনা করেছিলাম একসাথে কানেক্টিভিটি হওয়ার জন্য। আমরা প্রত্যেকটা অংশে একসাথে কানেক্টিভিটি করি যাতে আন্দোলনটা হুম ওই হুম। পর্যায়ে যায়। এবং পরবর্তীতে হলপাড়ায় যখন আন্দোলন হলো পোলাপাইনের হলে অনেক মারামারি হলো, কেন কিভাবে করছি ওইখানে পোলাপাইন হল থেকে বেরোতে চাচ্ছে, ছাত্রলীগ হুম। দিচ্ছে না। পরে আমরাও গেলাম, সেখানে বাকের গিয়েছিল আরই, তো ওইখানে অনেক মারামারি হলো। পরবর্তীতে আমরা রাতে আবার প্ল্যান করলাম বুয়েটের ওইখানে গিয়ে, পরে ওইখানেও আমাদের দৌড়ানি দিল, আমরা ওইখান থেকে পালায়ে গেলাম। এগুলো অনেক বড় বড় হিস্ট্রি। পরবর্তীতে একটা সময় আসলো যখন এই শেখ হাসিনা বলছিল যে রাজাকার রাজাকার। হুম। তো মেয়েরা হলো হল ভেঙে চলে যেত, আমাকে ফোন দিলে মেয়েরা তো হল থেকে সবাই বের হয়ে চলে আসতেছে। আমি টিএসসিতে আসলাম, আমি মাহফুজ ওরা হলো দাঁড়ায় ছিলাম, পরে দেখতেছিলাম যে সবাই আসতেছে হল ভেঙে। তো পরবর্তীতে মেয়েদেরকে রাতের বেলা পাঠিয়ে দিই যে কালকে বড় আন্দোলন হবে, আজকে তোমরা চলে যাও, বিকজ হুম দ্যাট হুম। নাইট শিফটে মেয়েদের বাইরে রাখা যে কোনো একটা প্রবলেম হতে পারে, ট্রু ট্রু। মেয়েদেরকে মাইরে দিতে পারে। তো পরবর্তীতে
একটা সময় আমরা ক্যাম্পাস থেকে এই আন্দোলনটা আস্তে আস্তে ছাত্রলীগ নিজের স্থিমিত করে হুম, দেওয়ার প্রচেষ্টা শুরু করা হয়। এবং যেদিন কফিন মিছিলটা মানে হুম, হয়েছিল ওই দিন হলো আমরা সবাই ক্যাম্পাসে ছিলাম এবং হলের ভিতরে চলে যাই আর কি মারামারি করতে করতে। এবং প্রথমেই কিন্তু কফিনটা মানে আমরা 4টা কফিন নিয়ে আসছিলাম, ওখানে জানাজা হলো। তো আমি হলো কফিন নিয়ে যাচ্ছি। একটু পরে দেখি আমার পিছনে কেউ নেই। আমি কফিন নিয়ে সামনে যাচ্ছি। তো কফিনে কিন্তু 4 জন ধরতে হয়। এখন হ্যাঁ, আমি যে এইভাবে কফিনটা ধরছি, এখন আমার যদি পিছনে যে ধরে তখন কিন্তু কফিনটা ব্যালেন্স হলে থাকে। ব্যালেন্স থাকে। আর হ্যাঁ, হুট করে দেখি আমার অনেক ভার লাগতেছে। দেখি যে আমার পিছনে কেউ নেই। আর সামনে তো পুলিশ হলে মারতে, মারতে আসতেছে হ্যাঁ, টিয়ার শেল। পরে এখন দেখি আমার পিছনে কেউ নেই। পিছনেও পুলিশ, এদিকেও পুলিশ। আমি কোন দিকে যাব? পরে ওইখানে এই আ ভাষা ইনস্টিটিউট যেটা, এটার হলো দেওয়াল টপকে হলো আচ্ছা। আমি ভিতরে চলে গিয়েছিলাম। পরে হলের দিকে গেলাম, হলের দিকেও দেখি পুলিশ রাউন্ড গুলি করতে, করতে গিয়েছিল। পরবর্তী আমরাও ঐদিন হলো সবাই হাত তুলে একদম আত্মসমর্পণ করে হলো ক্যাম্পাস থেকে সবাই বের হইলাম। তো আমরা পরে বলছিলাম যে আমরা এই ক্যাম্পাসে আবার ফেরত আসবো।